সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন এই সময় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি হাসান মাহমুদ। শুরুতেই আজকের দিনের কিছু আলোচিত সংবাদ আপনাদের জানাবো এবং এই সব আলোচিত সংবাদ নিয়ে আমরা হয়তো পুরো অনুষ্ঠান জুড়ে আলোচনা করার চেষ্টা করব। আজকের আলোচিত সংবাদের মধ্যে রয়েছে এসএসসি ও সমমানের পাশের হার ৮৩%, মেধা বিকাশ উপযোগী শিক্ষাক্রম করা হয়েছে বলেছেন প্রধানমন্ত্রী। দুর্ভিক্ষ আনতে চক্রান্ত করছে বিএনপি, ওবায়দুল কাদের এমনটা বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। অন্যদিকে জনগণের আস্থায় রাজনীতি করে বিএনপি বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকার সংকট সমাধানে একসাথে কাজ করবে ২ সিটি কর্পোরেশন, সমন্বিত কাজ করবে ৩৫টি মন্ত্রণালয়, অর্থাৎ সমন্বিতভাবে কাজ করবে। এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ সংবাদ আজকের বিভিন্ন গণমাধ্যমে ঠাঁই পেয়েছে এবং আলোচনায় এসেছে। আমরা সব কিছুই নিয়ে মোটামুটি আলোচনা করার চেষ্টা করব এবং আমাদের সাথে আলোচনার জন্য আজকে ৩ জন বিশিষ্ট অতিথি রয়েছেন। আমার বাঁ পাশে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নূরজাহান মুক্তা, আর রয়েছেন ডক্টর শামীম রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এবং সবশেষে রয়েছেন শহীদুল ইসলাম খান বাবুল, সাধারণ সম্পাদক বাংলাদেশ কৃষক দল। আপনাদের ৩ জনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা শুনছিলাম আজকের গুরুত্বপূর্ণ সংবাদের বেশ কিছু বিষয়। আমরা জানি সবচেয়ে ছোট্ট একটা বিষয় দিয়ে শুরু করছি। মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ছোট শব্দ, কিন্তু সবচেয়ে আদর, মমতা, নির্ভরশীলতা, আস্থা। আজকে বিশ্ব মা দিবস। তো আজকে মা দিবসে আপনাদের মায়ের প্রতি নিশ্চয়ই আপনাদের শ্রদ্ধা, ভালোবাসা সব কিছুই রয়েছে। আমরা 1 মিনিট করে মা দিবস সম্পর্কে একটু বলবো, যে আপনার যদিও আমরা মূল আলোচনায় যাব, তার আগে 1 মিনিট করে মায়েদের প্রতি শ্রদ্ধার জন্য এবং সকল মাকে শ্রদ্ধা জানিয়ে আপনারা আপনার মা সম্পর্কে 1 মিনিট করে বলবেন। জনাব বাবুল। জি, আপনাকে ধন্যবাদ। আমার 2 সম্মানিত সহালোচক, আমাদের দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম, অভিবাদন। আপনি চমৎকার একটি বিষয় বলেছেন। আসলে আমাদের সময়ে আমরা যখন বেড়ে উঠেছি, আমাদের যখন তারুণ্য বা আমাদের যখন যৌবন, তখন এইসব দিবসের ব্যাপার আসলে ছিল না। মা তো মাই, মাকে আলাদা করে দিবস ভালোবাসতে হবে, শুভেচ্ছা জানানো হয় না। আর মাকে কখনো বলাও হয় না যে মা তোমাকে ভালোবাসি, আসলে হয় না। তো সবাই বলে যে তার মাই শ্রেষ্ঠ মা, এটা সত্য। আমাদের কৈশোর, আমাদের অনেকগুলো ভাই বোন, ব্যক্তিগতভাবে আমি আমাদের মায়েদেরকে আমরা দেখেছি কি হাড় ভাঙা পরিশ্রম করেছেন। তিনি এখনো বেঁচে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে, অসুস্থ অবস্থায় যদি আছেন। তো মাকে কখনো বলা হয়নি। আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি শুধু বলি যে মা, তোমাকে অনেক ভালোবাসি, আরও তুমি আমাদের মাঝে বেঁচে থাকো অনেক দিন, এবং দুনিয়ার সকল মা যে যেখানে আছে, মায়েরা ভালো থাকুক, সুস্থ থাকুক। যে মায়েরা পরলোকগত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করি। আমরাও তাদের শান্তি কামনা করি। ডক্টর শামীম রেজা, আপনি অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আপনার মায়ের প্রতি আপনার এই যে পেছনে ফেলে আসা যে স্মৃতি বা দীর্ঘ জীবনে আপনার এই অধ্যাপক হওয়ার পেছনে তার ভূমিকা, সব কিছু মিলিয়ে মা সম্পর্কে যদি 1 মিনিটে ছোট্ট করে। আমার মা অপেক্ষাকৃত অল্প বয়সেই মারা গেছেন। ওই অর্থে বলবো, যদি আমাদের গড়াইয়ের কথা এখন চিন্তা করি, এবং উনি যেভাবে বললেন যে তখন তো এত দিবসের বৈচিত্র্য ছিল না, আনুষ্ঠানিকতা ছিল না। দিবস ভালো, দিবসে কিছু উপহার দেওয়া হয়, বাণিজ্যিক দিকও আছে, কার্ড বিক্রি হয়, বিভিন্ন উপাদানের বিক্রির আছে, কিন্তু মা তো আর শুধুমাত্র এর মধ্যে সীমাবদ্ধ নন। এবং যে সময়ের কথা, আমাদের যে বয়স, তাতে আমাদের শৈশব কৈশোরের কতগুলো মনে আছে। আমার মা শহরের মেয়ে ছিলেন, গেছেন তখনকার দিনে মফস্বলে, বিদ্যুৎ নাই, এরকম সুপেয় পানিও নাই। অপেক্ষাকৃত মধ্যবিত্ত পরিবারে আমরা ছিলাম, কিন্তু তার মানে এই না যে আপনি চাইলেই সুপেয় পানি পাচ্ছেন, চাইলে একটা রান্নার সামগ্রী পাচ্ছেন। এত সহজ ছিল না, বিদ্যুৎ সহজ, এটা টাকার প্রশ্ন না যে টাকা দিলেই আপনি সেটা পাবেন। এবং সেটা এখনো মাঝে মধ্যে কল্পনা করি যে প্রচন্ড বৃষ্টিতে খুবই দোতলা বাড়িতে থাকছি, ভাড়া বাড়ি, কিন্তু দেয়াল ছুঁয়ে পানি পড়ছে, সমস্ত জিনিস সরাতে হচ্ছে, কাঠ জোগাড় করতে হচ্ছে, রান্নার জন্য পানি আনতে যেতে হচ্ছে দূরে। এই চিত্র প্রত্যেকেই ছিল, এবং সেটা বাবার উপর দিয়ে যায়নি, মায়ের উপর দিয়ে গেছে, এবং সবকিছু জোগাড় করা, গোছানো। এবং আমরা প্রত্যেকে আজকে যে অবস্থায় দাঁড়িয়েছে, এবং আমাদের পরিবারটাকে আসলে দেখেন, দুর্ভাগ্য হলো যে আমাদের পরিবারের কাঠামোগুলো বিন্যস্ত হয়েছে, আমরা সবাই শহরমুখী হয়েছি, আমরা যে যার জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য চেষ্টা করেছি। এবং আমিও আমার মায়ের মৃত্যুর সময়, তার শেষ অসুস্থার সময় কিন্তু পাশে থাকিনি। তো সেইটা আমি মনে করি যে যেন অন্যের ক্ষেত্রে না ঘটে, যে আমাদের এই সময়ে কেবলমাত্র আমার কারণে, আমাদের জন্য এই শহরমুখীনতা,
পরিবারগুলো ছোট হয়ে আসছে, হয়তো আগের মতো যৌথ পরিবার নাই, কিন্তু আমরা অনেকেই হয়তো শেষ মুহূর্তে তাদের পাশে থাকি না, যে জীবনই তারা পান না কেন, সেটা আমাকেও পীড়া দেয়। এবং তারপরেও মনে করি আমার মা যেখানে আছেন ভালো বিশ্বের আছেন। সব মাই ভালো থাকুক, আমরা তাই জানি, তাই চাই, তাই প্রার্থনা করি। আমি নূরজাহান মুক্তা আপনার কাছে আসছি। একটি বিষয়ে লক্ষ্য করা যায় যে আমাদের অধুনা যে এই সময়টাতে বেশিরভাগ মাকেই কিন্তু বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে হয় শেষমেশ। আপনারা হয়তো দেখে থাকবেন, আমরা দেখেছি এটা। আসলে এই যে মা ছোটোবেলা থেকে, আপনি নিজেও নিশ্চয়ই একজন মা এবং আপনি আরেকজন মায়ের সন্তান, সব মিলিয়ে আপনার অনুভূতি নিশ্চয়ই তাদের চেয়ে একটু ব্যতিক্রম হবে, একটু যদি বলতেন। দেখুন, এটা ঠিক যে আমরা বৃদ্ধাশ্রমে ছড়াছড়ি দেখছি চারপাশে, এবং অনেক মায়েরই আশ্রয় হয় বৃদ্ধাশ্রমে, এবং এটা তো আসলে খুবই দুঃখজনক একটা ব্যাপার। কারণ ওনারা ওনাদের মায়ের কথা বলেছে, আমিও যদি একটু না বলি আমি লোভ সামলাতে পারি। নিশ্চয়ই নিশ্চয়ই। আমার মা ছিলেন এমন একজন নারী, এটা ঠিক পৃথিবীতে সবার মাই সবার কাছে শ্রেষ্ঠ, আমার মাও আমার কাছে শ্রেষ্ঠ, অতুলনীয়। আমার বাবা ছিলেন একজন রাজনীতিবিদ, উনি এমপি ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, সারাক্ষণ উনি ব্যস্ত জীবনযাপন করেছেন। আমার মা কিভাবে যে সবকিছু সামাল দিয়েছে অন্য কেউ হলে পারতো কিনা আমি জানি না। আর আমার এই রাজনীতি করা, ছাত্রলীগ করা, রাজনীতিতে আসা বা সবকিছুর পেছনে প্রেরণা দেয় আমার মা ছিল। আমার কাছে খারাপ লেগেছে যে আমার মা মানে মৃত্যুর 1 মাস আগে ওনার ক্যান্সার ধরা পড়ে, ব্লাড ক্যান্সার। তারপরে উনি 1 মাসের মধ্যেই উনি চলে যান, তখন ওনার বয়স ছিল মাত্র 53 বছর। কিন্তু কখনো ভাবিনি যে মা এত তাড়াতাড়ি মারা যাবে। আমি ভাবতাম সবার মা চুল সাদা হবে, বুড়ো হবে, থুরথুরে হবে, তারপর মরবে। ওই সময় ওরকম একটা, আজ থেকে 20 বছর আগে আমার মা মারা গেছে। কিন্তু আমার মা যে মরে গেল, এটা আমার কাছে, আমি এখনো মা মারা যাওয়ার পর 3 বছর আমি প্রায় ট্রমার মধ্যে ছিলাম আর কি। এখনো আমি প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, হয়তো সবার সাথে হাসি, কথা বলি, কাজ করি, এটা করি জীবনের তাগিদে, আমার সন্তানরাও আছে, কিন্তু আমি আমার মা এবং বাবা তাদেরকে 1 মিনিটের জন্য ভুলতে পারি না। আমার সারাক্ষণই তারা আমার সাথে আছে। অনেক সময় আমি বিষণ্ণতায় চলে যাই। যাই হোক, একটু ইমোশনাল হয়ে পড়েছি। আপনি যে কথাগুলো বলেছেন যে এই যে বৃদ্ধাশ্রম, এই বৃদ্ধাশ্রম আসলে এটা আমাদের নৈতিক এবং সামাজিক অবক্ষয়। আমরা যারা মা বাবা আছি, আমরা যারা পরিবারে বসবাস করি, কেন আমাকে আমার সন্তান বৃদ্ধাশ্রমে পাঠাবে? তার মানে কি সেই সন্তানের শিক্ষার মধ্যে কোনো একটা গলদ আছে, পারিবারিক শিক্ষায়। আমরা কি তাহলে নিজেরাই যান্ত্রিক হয়ে যাচ্ছি? আমরা কি আমাদের সন্তানদেরকে সময় দিচ্ছি না? তারা কেন ভাবে যে আমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো? এই ভাবনাটার সুযোগ তারা পায় কি করে? কারণ আমরাই কি তাদেরকে সেই সুযোগটা করে দিচ্ছি কিনা? আজকে দেখা যায় সন্তানরা মানুষ হয় বা বড় হয় কাজের বুয়ার কাছে। হ্যাঁ, এটা ঠিক, যান্ত্রিক জীবনে বাবা মা সবাই ব্যস্ত, কাজে থাকে, ব্যস্ত, সন্তানদেরকে সময় দেয় না, যার ফলে সন্তানের সাথে মা বাবার যে একটা আত্মিক সম্পর্ক সেটা কিন্তু গড়ে উঠতে পারে না সঠিকভাবে। এবং পারিবারিক একটা শিক্ষার প্রয়োজন আছে, বন্ধনের প্রয়োজন আছে। আবার অনেক সময় দেখা যায় যে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বাবা মার মধ্যে বিচ্ছেদ হয়, সেক্ষেত্রে এটা একটা কাজ করে, তখন মা বাবা সন্তানদের প্রতি একটা এফেক্ট পড়ে, একটা বিরূপ প্রভাব পড়ে। তখন সন্তানরা ওই কেয়ারলেস হয়ে যায়, ভাবে যে মা কি জিনিস সেটাও বুঝে না, বাবা কি জিনিস সেটারও মর্ম বুঝে না, নিজেদেরকে নিয়ে আত্মকেন্দ্রিক হয়ে যায় তারা। তো আমি মনে করি যে আমাদের সময় এসেছে, আমরা যদি তরুণ সমাজ যারা আছি, নতুন প্রজন্ম, আমরা এই ব্যাপারে সজাগ হই যে না, পারিবারিক বন্ধনটা আমাদেরকে দৃঢ় ও মজবুত করতে হবে। ধন্যবাদ। মা সম্পর্কে আসলে আমরা সবাই আমাদের মাকে ভালোবাসি এবং অন্য মায়েরা যে যেখানে আছে শান্তিতে থাকুক, ভালো থাকুক, এই প্রত্যাশা করছি। আমরা একটু অন্য আলোচনায় চলে যাই। আজকে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে, অর্থাৎ সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, এবং পাশের হার 83.04। প্রশ্ন হচ্ছে, পাশের হার বাড়লেও জিপিএ 5 কমেছে। আপনি একজন অধ্যাপক এবং পড়াশোনার সাথে আছেন, আমি আপনার কাছে প্রথমে একটু যেতে চাই যে জিপিএ 5 কমার পেছনে কি কারণ থাকতে পারে, বা এর আগে বলা হচ্ছিল যে জিপিএ 5 অনেক বেড়ে গিয়েছিল, একটা সময় বলা হয়েছিল যে এত কেন জিপিএ 5 পাচ্ছে, বা আপনারা যখন পরীক্ষা দিয়েছিলেন তখন তো নিশ্চয় জিপিএ 5-এর বিষয় ছিল না, তখন স্ট্যান্ড করার বিষয়গুলো ছিল বা স্টার মার্কস। হ্যাঁ, আপনি একটু বলবেন অধ্যাপক শামীম রেজা। এই আলোচনাটা অনেকটা বাজেটের মতো আমাদের, জি, মানে বাজেটের আগে পরে আমরা বিপুল আলোচনা করি, তারপরে স্বাভাবিকভাবে একসময় তো আমাদের অন্য এজেন্ডা চলে আসে, তখন আমরা আলোচনা করতে পারি না। ধরুন জিপিএ 5 কেন কমলো, এটার কোনো সাধারণ উত্তর কোনোভাবে দেওয়া সম্ভব না, কারণ এর জন্য বিপুল পরিসংখ্যানের প্রয়োজন। জি,
এবং আমাদের এই পরিসংখ্যান নিয়ে কখনোই আমরা কাজ করি না, হয়তো 2-1 জন গবেষক করেন বা যে শিক্ষা সংক্রান্ত যারা কাজ করেন। এটার উত্তর দেওয়ার আগে আপনাকে দেখতে হবে যে কোন কোন জায়গাতে কমেছে, কোন নিরিখে কমেছে, আর কেন কমলোর যেমন গাণিতিক উত্তর আছে এবং একই সঙ্গে এটার একটা কোয়ালিটেটিভ আনসারও থাকতে পারে। অতএব এটার এই উত্তর আমি এই কারণে দেব না আমার নিজস্ব মূল্যায়ন থাকলেও, যেটা অবশ্যই পরিসংখ্যানগত একটা বিষয় এবং সেটা গভীরভাবে আপনাকে মূল্যায়নটা করতে হবে এবং সেটা একটা ফরম্যাট আমাদের থাকা প্রয়োজন। আমি যেহেতু উচ্চশিক্ষার সঙ্গে বেশিরভাগ যুক্ত, আমি একসময় আমার কর্মজীবনের শুরুর দিকে আমি ছিলাম এগুলোর সঙ্গে যুক্ত, এখন খোঁজখবর রাখি, এটা নীতি নির্ধারণে আমার প্রবল আগ্রহ রয়েছে, কথা বলতে হয়, অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হয়, লেখালেখিও করতে হয়। কিন্তু যে প্রশ্নটা আপনি করেছেন আমি আবারও একই উত্তর দেব। এই প্রশ্নের অত্যন্ত সুচারু পদ্ধতিগতভাবে আমাদের তথ্য থাকতে হবে এবং সেই তথ্যের ভিত্তিতে, পরিসংখ্যানের ভিত্তিতে আমাদের বলতে হবে যে এই জায়গায় কোনো কারণে কমতি হয়েছে, এই কারণে সেখানে ওঠেনি এবং যেটার কারণে এটা একটা উত্তর। আর একটা হলো যে জিপিএ 5 পাইনি বা কমে গেছে বললেই যে একেবারে মান কমে গেছে, শিক্ষার্থীর মান কমে গেছে, এটা কিন্তু ধরা যাবে না। একটা স্ট্যান্ডার্ডের এই ভেরিয়েশন হতেই পারে কোনো না কোনো ক্ষেত্রে। যেমন ধরুন আমাদের এখানে তুলনামূলক পরীক্ষা নেই। আমাদের আলোচনা হয়তো বিস্তৃত যাতে না হয় আমি সংকুচিত রাখার চেষ্টা করছি। আমরা সবাই পশ্চিম থেকে দেখে আসি, কিন্তু দেখে আসার পরে এখানে আমরা এমন এমন ব্যক্তিকে কথা বলতে শুনি, তাতে মনে হয় যে আমরা পশ্চিমের যে শিক্ষা পদ্ধতি, পরীক্ষা পদ্ধতি দেখছি আর উনি বোধহয় ভিন্ন জিনিস দেখে আসছেন। আমি ব্যক্তি বিশেষে বা কোনো সংগঠনকে নির্দেশ করছি, কিন্তু মেলে না তাদের কথাই। যেমন ধরুন আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের, যদি আপনি নিউ ইয়র্কে, যেখানে আমাদের সবচেয়ে বেশি অভিবাসীরা আছেন বাঙালি, প্রায় প্রত্যেক পরিবার থেকে 2-1 জনকে পাওয়া যাবে, তাদের তো 2 রকম মূল্যায়ন হয় পরীক্ষার। একটা স্কুলে একটা টেস্ট হয়, ধরুন 10ম মানের, তাহলে আমি 10মটাই ধরি, এবং পরবর্তীতে স্টেট টেস্ট আর একটা হয়। আপনি যে এখানে যে স্কুলে আছেন, যে অঞ্চলে আছেন, সেখানে হয়তো আপনি 10ম স্থান অধিকার করেছেন ধরে নিই, কিন্তু রাজ্যের যে মান, সেই মানে আপনি 12 হতে পারেন, 15 হতে পারেন, 10-এর নিচেও নেমে যেতে পারেন। অর্থাৎ আপনি যে প্রশ্নটা একটু আগে করেছেন যে এই মানটা বা নির্ভর করে কিভাবে মূল্যায়ন করা হচ্ছে, কি ধরনের প্রশ্ন সেখানে করা হচ্ছে। স্কুলে আপনি কোথাও বেশি হতে পারেন স্টেটের তুলনায়, আবার আপনি কমও হতে পারেন। তো আপনি ওই জিপিএর উত্তরটা ওরকম যে কেন কোন জায়গায় প্রশ্নের কারণে কমেছে কিনা, মূল্যায়ন পদ্ধতির কারণে কমেছে কিনা, অথবা শিক্ষা সংক্রান্ত প্রশাসনের ঘাটতির কারণে কমেছে কিনা, যে ওইভাবে পাঠদান করা যায়নি, কিংবা এর আগে কোভিড গেছে তার প্রভাব পড়েছে কিনা। আমি কৃষক দলের সাধারণ সম্পাদক জনাব বাবুলের কাছে একটু যেতে চাই, কয়েকটি সংবাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। একটি হচ্ছে যে আপনাদের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে, আমরা আসছি সেটাতে, দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি, এবং পাশাপাশি জনাব ওবায়দুল কাদের বলেছেন যে একটি দল অস্থিতিশীল করতে চায় পরিবেশ। আপনাকে যদি বলি যে আপনাদের মহাসচিব কিছুদিন আগে, আপনারা একটা অনেক দিন পর, অর্থাৎ নির্বাচনের পর বড় একটা সমাবেশ করেছেন গত কালকে, এবং সেখানেও তিনি এই ধরনের বক্তব্য দিয়েছেন এবং অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে এটি যেমন তিনি বলেছেন। পাশাপাশি আমি আরেকটু দৃষ্টি আকর্ষণ করি যে বর্তমান সংসদে যে বিরোধী দল জাতীয় পার্টি, তার যে চেয়ারম্যান জনাব জিএম কাদের, তিনিও একটি কথা বলেছেন যে এই দেশের উপর দৈত্যের মতো বসে আছে সরকার, এরকম একটি বা এর কাছাকাছি একটি মন্তব্য করেছেন। আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে অদৃশ্য শক্তি বলতে আপনারা আসলে কী বলছেন, এবং আপনারা অনেক দিন থেকে বলে আসছেন এটি একটি বিষয়, কিন্তু জনাব ওবায়দুল কাদের তো সেটি বলেনি, বলছেন আপনাদের এইসব বক্তব্য মূলত দেশকে একটা অস্থিতিশীলতার দিকে একটা তালগোল পাকিয়ে দেওয়ার জন্য। এটার সাথে কি আপনি একমত? জি, আপনাকে ধন্যবাদ। আপনি শিক্ষা নিয়ে আলোচনাটা একটা পর্ব সবাই দিলে ভালো হতো আর কি, সেটা নিয়ে একটা কথা বলতে আমরা আসবো, যেহেতু আজকে শিক্ষার বিষয় রয়েছে। আমরা না, যেহেতু আপনি রাজনৈতিক আলোচনায় চলে গেলে তো আর শেষ হয় না, ওইটাই আবার বাড়তে থাকে। ঠিক আছে, আপনি রাজনৈতিক আলোচনা দিয়েই বলি। শোনেন, মির্জা আলমগীর সাহেব যেটা বলেছেন এটা তো ঠিক, যে আসলে আমাদের রাজনীতিটা আর আমাদের মধ্যে নেই, ইভেন রাজনীতিবিদদের মধ্যে নেই। 1-11 যেটা বিরাজনীতিকরণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার ধারাবাহিকতা কিন্তু এখনো চলছে। হ্যাঁ, আমাদের রাজনীতি বিদেশ নির্ভর, দৌড়ঝাঁপ, এই লু আসছেন, এই জয়শঙ্কর আসছেন, তারপরে আরো অনেকেই আসছেন, এই যে আসছেন যাচ্ছেন, এইগুলো নিয়ে নানান ধরনের কথাবার্তা, নানান ধরনের আলোচনা। হ্যাঁ, দিল্লিতে কি হচ্ছে, ওয়াশিংটনে কি হচ্ছে, ঢাকায় কি হচ্ছে, মার্কিন রাষ্ট্রদূত কি করছেন, হ্যাঁ, আমাদের পররাষ্ট্রমন্ত্রী কোথায় যাচ্ছেন, এটি নিয়ে যত আলোচনা, কিন্তু বাংলাদেশের মধ্যে রাজনীতিটা যা আছে এটা আসলে দৃশ্যমান না, একটা রাষ্ট্রযন্ত্র। আপনি দেখেন এই যে তিস্তা প্রকল্প,
দেখেন কি ধরনের রাজনীতি একটা নতজানু সরকার, যে সরকার জনগণের শক্তির উপর যদি ভর না থাকে। ওবায়দুল কাদের সাহেব বললেন কি কয়দিন আগে, 3-4 দিন আগে উনি বললেন যে বিএনপি ষড়যন্ত্র করছে, ষড়যন্ত্র হচ্ছে। প্রধানমন্ত্রী বলছেন যে আমাদেরকে সরিয়ে কাকে আনা হবে, কথা কিন্তু ওবায়দুল কাদের সাহেব বলেছেন এবং আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী বলেছেন, গুরুত্বপূর্ণ কথা কিন্তু। আর অন্যদিকে আপনি বলতেছেন বিএনপি কর্মসূচিতে নাই অনেক দিন, হ্যাঁ, এই জাতীয় তাপমাত্রা নানান ধরনের ব্যাপার, ক্ষমতায় নাই 17 বছর, এখানে একটা বিরোধী দল আছে সংসদে বানানো হয়েছে, যাদেরকে বানানো হোক, কিছু স্বতন্ত্র আছে, সব কিছু আছে, তারপরেও আপনি কি বিএনপিকে ব্লেম করছেন? বিএনপি বলতে বিএনপি অস্থিতিশীল করবার চেষ্টা করছে। ওবায়দুল কাদের সাহেব বলছেন যে বিদেশিদের সহযোগিতা নিয়ে নাকি আমরা অস্থিতিশীল করবার চেষ্টা করছি দেশের ভেতর এবং হ্যাঁ, দেশের ভেতর এবং বাইরে। তো ভেতরে বাইরে কারা? এখানে মূলত বিশ্ব রাজনীতি এবং আঞ্চলিক রাজনীতি আপনি যদি বলেন, পশ্চিমারা, ব্রিটিশরা, আমেরিকানরা, এখানে ইন্ডিয়া এবং চায়না, এই তো যারা করতে পারে। উনি কিন্তু বলছেন যে বিদেশিদের সহযোগিতা, বিদেশিদের সহযোগিতা কে? উনি কি মিন করেছেন যে ডোনাল্ড লু যে আসতেছেন এটি বিএনপির কি বলে পারপাস সার করবার জন্যে বা বিএনপির কে সহযোগিতা করবার জন্যে, সরকারকে নামাবার জন্যে? তা তো না। আর ইন্ডিয়া তো নাই বা চায়না তো নাই, এটা তো প্রমাণিত সত্য। তাহলে কি? আবার গতকাল বললেন যে লু আসবে বিএনপিকে ক্ষমতায় বসাবার জন্য না, বিএনপি ওই দিন শেষ হয়ে গেছে, আমেরিকানরা আর বিএনপিরে। তার মানে উনি কি বলেছেন আমি জানি না, ওনার কথার মধ্যেই বৈপরীত্য পাওয়া যায় কিন্তু। একবার বলছেন যে আর আমেরিকানরা তাদের ক্ষমতা, আবার বলছেন বিদেশিরা। তো বিদেশিরা হয় ভারত, নাহলে আমেরিকা, নাহলে যুক্তরাজ্য, নাহলে চায়না। না তো এই যে বিষয়গুলো কি বলছেন আমি জানি না, তাদের কথার মধ্যে কোনো ধারাবাহিকতা নেই। আগেও বলছেন, একবার বলেন যে বিদেশিরা ক্ষমতায় বসাবেন, আবার দিল্লির কাছে যান, ওয়াশিংটনের কাছে যান, আরেকটিবার ক্ষমতায় বসান, আবার বলেন যে মার্কিনিরা আমাদের বন্ধু, তারা আমাদের ভালো পরামর্শ, আবার বলেন যে তারা সেন্ট মার্টিন চায়, আবার বলছেন ভারতকে যা দিয়েছি ভারত সব সারা জীবন মনে রাখতে হবে। অন্যদিকে আবার সীমান্তে আমাদেরকে গুলি করে করে প্রতিনিয়ত মানুষ মারছে, হ্যাঁ, অন্য কোনো সীমান্তে এরকম আমরা দেখি না, দুনিয়ার কোনো সীমান্তে। এমনকি ইন্ডিয়ার যে সীমান্ত আছে চায়নার সাথে, পাকিস্তানের সাথে, সেখানে ওই ধরনের ঘটনা নজিরবিহীন। আমরা দুর্বল, আমাদের সম্পর্ক নাকি এতই মধুর, কখনো কখনো স্বামী স্ত্রীর মতো, তারপরেও আমার মানুষকে এভাবে গুলি করে মারা হয় প্রতিনিয়ত, এবং একটা কার্যকরী প্রতিবাদ করবার মতো কোনো সামর্থ্য শক্তি আমরা দেখিনি, অন্তত আমরা জানি না ভিতরে কি হচ্ছে। এটা আর অনেকগুলো বৈষম্যের কথা, অনেকগুলা মানে এই কথা। এই যে তিস্তা প্রকল্পের কথা আমি কেন বলছি একটু বলে রাখার দরকার। এই প্রকল্পে অনেকদিন ধরে চায়না বিনিয়োগ করবে বলে বলছিল এবং কথাবার্তা অনেক এগিয়েছিল, কিন্তু এখানে হঠাৎ করে এই যে আঞ্চলিক বৈশ্বিক রাজনীতির গ্যারাকলে আমরা আসি, এটাই কিন্তু তার প্রমাণ। আমাদের যে স্বতন্ত্র মানে কি বলবো পররাষ্ট্রনীতি, মর্যাদাবান পররাষ্ট্রনীতি বা সার্বভৌমত্বের যে পররাষ্ট্রনীতি, সেই জায়গায় যদি আমরা থাকতাম, তাহলে এই তিস্তা আমাদের একটা মরণ খাতে। এই তিস্তা নিয়ে এই প্রকল্পের কথা আসবারই কথা না, কারণ এটা ইন্ডিয়ার কারণে কিন্তু তৈরি হয়েছে। হ্যাঁ, তাদের পানি বন্টনের যে বৈষম্য, অভিন্ন যে আমাদের 54টা নদী, সেই নদীর কোনো পানি আমরা পাচ্ছি না কিন্তু। হ্যাঁ, সেই কারণেই এই প্রকল্প নিয়ে বারবার কথা হচ্ছে। এই প্রকল্প হলে বাংলাদেশের মানুষের জন্য পানি পাওয়া এবং অববাহিকার যে মানুষ, তাদের জীবন মানের একটা উন্নতির ব্যাপার ছিল। চায়না এটা এগিয়ে এসছে, আমরা সাধুবাদ জানাই। কিন্তু এই যে ইন্ডিয়া নতুন করে আসবার ফলে চায়নার সেই প্রকল্পটা মানে বরবাদ। তিস্তার যে প্রকল্প, এটা কিন্তু বরবাদ। এইটা হলো কি, এটা ওই যে বললাম না, বৈশ্বিক এবং আঞ্চলিক আধিপত্যবাদী রাজনীতির যে শক্তি, তার ক্রীড়নক হিসেবে, গুটি হিসেবে, দাবার গুটি হিসেবে আমরা ব্যবহৃত হচ্ছি। এটার একটাই মাত্র কারণ যে আসলে গণতন্ত্র। আচ্ছা, আমরা এই বিষয়টা মুক্তা আপার কাছে একটু শুনি যে ডোনাল্ড লু আসছেন, তিনি যেটা বললেন যে এটি আসলে অদৃশ্য শক্তি, তাদের মহাসচিব বলেছে, দেশ পরিচালনা কারা করছে তারা জানেন না। এবং আপনাদের সাধারণ সম্পাদক একটি কথা বলেছেন যে বিএনপি মনে করে যে ডোনাল্ড লু আসছে হয়তো বাংলাদেশে নিষেধাজ্ঞা দেবে। আসলে আপনি কি বলবেন এই বিষয়ে? যদি বলি যে ডোনাল্ড লু আসছেন এবং উনি বলেছেন আসলে মূলত সম্পর্ক, বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য, কিন্তু বিএনপি যে বলছেন তার ভাষায় নিষেধাজ্ঞা দেবে, আসলে কি এরকম কিছু? আবারও ধন্যবাদ আপনাকে এবং শহীদুল ইসলাম খান বাবুল সাহেবকে ধন্যবাদ ওনার বিশ্লেষণের জন্য, উনি ওনার মতো করে করেছেন। এখন আমি যেটা বলবো যে আসলে বিএনপি পুরো দলটা একটা মানসিক ট্রমায় ভুগছে, কারণ 7ই জানুয়ারির যে নির্বাচনে অংশ নিল না, আজকে প্রায় 17 বছর 18 বছর ধরে বিএনপি কিন্তু ক্ষমতার বাইরে। তারা কখন কি বলে কি করে, তাদের কোনো কথার সাথে এক নেতার কথার সাথে আরেক নেতার কথার মিল নাই। ক্ষমতার বাইরে থাকার জন্য তো তারা আপনাদেরকেই অভিযোগ করে যে আপনারা তাদেরকে দমন, ক্ষমতার বাইরে তো আমরা তাদেরকে তো ক্ষমতার বাইরে রাখি না, অভিযোগটা আপনাদের দিকে করে, জনগণ রেখেছে। তারা নির্বাচনে অংশ নিলে না ক্ষমতায় আসার না আসার প্রশ্ন থাকবে, নির্বাচনই তো আসে না। এখন দেখুন, আমি প্রথম যে কথাটা বলতে চাচ্ছি যে ডোনাল্ড লু উনি আসবেন 14 এবং 15ই মে, এবং উনি আসবেন শুধুমাত্র এই দুইটা দেশের, বাংলাদেশ আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক সহযোগিতা জোরদার করার জন্য। দ্বিপক্ষীয় কিছু ব্যাপার আছে, সেগুলো সহযোগিতা
এবং উনি রোহিঙ্গাদের ব্যাপার নিয়ে আর জলবায়ু সংকট নিয়ে আলোচনা করার জন্য আসবে। এছাড়া উনি বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে উনি মত বিনিময় করবেন, এটা হলো মেইন। এখন ডোনাল্ড লু আসবেন, বিএনপি মনে করে যে একটা কথা আছে, চোরের মন পুলিশ পুলিশ। বিএনপির মধ্যে সবসময় একটা ধারণা, সুপ্ত বাসনা যে ডোনাল্ড লু আসতেছে, না জানি কি নিষেধাজ্ঞা জুড়িতে ভরে নিয়ে আসতেছে। ওনাদের মনের মধ্যে সেটা, মানে ওনারা তো আসলে ওই যে বলে না মনে মনে মন কলা খায়, ওনারা তো সারাক্ষণ এইসব নিয়েই ভাবে, নিষেধাজ্ঞা, এমবার্গো, তারপরে আরো যা যা আছে এই সমস্ত কর্মসূচি ওনাদের মাথার মধ্যে সবসময় ঘুরপাক খায় যে বাংলাদেশের উপর এগুলা বেশি বেশি করে আসুক, কারণ ওনারা তো লবিস্ট নিয়োগ করে তো এগুলোই চাচ্ছেন। কিন্তু আসলে ডোনাল্ড লু আসতেছেন কেন, যে সুনির্দিষ্ট কিছু কর্মপন্থা নিয়ে, যেটা আমি আপনাকে বলেছি। তবে এটাও ঠিক যে ডোনাল্ড লু আসাকে কেন্দ্র করে বিএনপি এখন চেষ্টা করতেছে একটু ঘুরে দাঁড়ানোর জন্য, কারণ কিছুদিন রাজনীতির মাঠ গরম রাখবে, লিপ সার্ভিস দিবে, হ্যাঁ, কথামালা ছড়াবে, কথা বলবে, এটা নিয়ে ইস্যু করে পত্রিকায় হেডলাইনের সুযোগ পাবে তারা। এইটাই হলো তাদেরকে আবার আরেকটু নাড়াচাড়া হওয়ার সুযোগ, এবং তারা তাদের তৃণমূলকে বোঝাতে চায় যে আমেরিকা এখনো মানে এই সরকারের সাথে তাদের সম্পর্ক ভালো না বা অসন্তুষ্ট, অথবা আসলে আমাদের সাথে কারোর সাথে সম্পর্ক খারাপ না। আমাদের পররাষ্ট্র নীতি হলো যেটা আমাদের জাতির পিতা করে গিয়েছেন, যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। মার্কিন যুক্তরাষ্ট্র মাঝখানে কি করেছিল, ভিসা নিষেধাজ্ঞা থেকে শুরু করে আরো কিছু কিছু কার্যক্রম করেছিল, যেগুলো কিনা আমি বলবো যে বিএনপির শুধুমাত্র তাদের লবিস্ট নিয়োগের ফলাফল ছিল এগুলো, আর কিছু না। আর এখন শুধুমাত্র এখন না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেরকম যেদিন 7ই জানুয়ারির পরে নির্বাচনে জিতার পরে যেদিন উনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেই, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে তখন যে তদানীন্তন যে মার্কিন রাষ্ট্রদূত উনি ছিলেন, হ্যাঁ, উপস্থিত ছিলেন এবং অভিনন্দন জানিয়েছেন পিটার হাস। এবং পরের দিন উনি করলেন কি, সচিবালয়ে গিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের সাথে উনি মিলিত হতে শুরু করলেন এবং বললেন যে বাংলাদেশ যুক্তরাষ্ট্র একসাথে কাজ করবে, এবং জো বাইডেন চিঠিও লিখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে একসাথে কাজ করবেন। তাহলে তো ঠিকই, তো লেঠা তো চুকে গেল। কিন্তু বিএনপির মন থেকে সেটা এখনো যাচ্ছে না। তারা দিবা স্বপ্ন দেখছে, তারা ভাবছে যে না, আমেরিকা আবার বোধহয় কিছু একটা করে বসবে। এবং দেখেন কিছুদিন আগে কিন্তু ভারতের পররাষ্ট্র সচিবও কিন্তু বাংলাদেশে এসেছিলেন, তখনও আবার তারা এটা নিয়ে নাড়াচাড়া করেছেন, রাজনীতি করেছেন। কিন্তু উনি সফর করেছেন, কারণ জুলাই মাসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফরের কথা আছে। সেই সফরের চিঠি, জনাব নরেন্দ্র মোদীর চিঠি হস্তান্তর করার জন্য উনি এসেছিলেন। তো এই যে একটা মানে ইস্যু পেলেই ওনারা সেটাকে তিলকে তাল করে, আর সবচেয়ে বড় কথা হলো কি জানেন, অসত্য কথা বলা, অসত্য প্রচার, অপপ্রচার, এটা হলো বিএনপির একদম মজ্জাগত বৈশিষ্ট্য। আর অদৃশ্য সরকার, আমরা অদৃশ্য সরকার পরিচালনা করি না, আমরা জনগণের সরকার পরিচালনা করি। অদৃশ্য সরকার পরিচালনা করেছে বিএনপি আমলে। আপনারা দেখেছেন সরকারের ভিতরে আরেকটা সরকার ছিল, হাওয়া ভবন, সেখান থেকে সবকিছু নিয়ন্ত্রণ করা হতো। তাহলে অদৃশ্য সরকার ছিল তাদের আমলে, হ্যাঁ। এবং এই অদৃশ্য সরকারের হুকুমেই 21শে আগস্টের গ্রেনেড হামলা হয়েছে, যার কারণে আমাদের 24 জন নেতাকর্মী প্রাণ দিয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যা করতে চেয়েছিল। পরে আবার বলেছে আমাদের প্রধানমন্ত্রী নাকি ব্যাগের মধ্যে করে গ্রেনেড নিয়ে গিয়েছিল। এই তো হলো তাদের রাজনীতি। অতএব সবকিছু মিলিয়ে আমি বলবো যে ডোনাল্ড লু বাংলাদেশের সাথে, বাংলাদেশ নিজের স্বাতন্ত্রতা বজায় রাখে সবসময়, আমাদের আত্মসম্মান বোধ আছে, আমাদের লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে, মা বোনের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ, আমরা কারো কাছে মাথা নত করি না। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সাথে সুসম্পর্ক করতে চায়, আমরাও করব। জি, আমি ডক্টর শামীম রেজার কাছে এই বিষয়ে একটু আসতে চাই। রাজনৈতিক বক্তব্য আসলে দুই দল থেকে আমরা জেনেছি, এবং পাল্টাপাল্টি দোষারোপের রাজনীতিও চলছে। আমি একটু জানতে চাই যে ডোনাল্ড লু আসার বিষয়টাকে আপনি কতটা ইতিবাচকভাবে দেখছেন, এবং এর আগের প্রেক্ষাপটটাও আপনি জানেন হয়তো। বাংলাদেশের রাজনীতিতে তাদের যে নির্বাচনের আগে আমরা সাধারণত দেখি যে খুব তাদের তৎপরতা অনেক বেড়ে যায়। তো ডোনাল্ড লু আসছেন, এবং আসলে কি সুবাতাস কেমন, আপনি কি আসলে ভাবছেন যে আমাদের জন্য কোনো বার্তা? একটা হলো যে আমরা যখন আলোচনা করি তখন আমাদের রাজনৈতিক দলগুলো যেভাবে বলেন তাতে মনে হয় জনগণের কোনো ট্রমা নাই, জনগণের কোনো স্বপ্ন নাই, জনগণ স্বপ্ন দেখে না। সকল স্বপ্ন যারা সক্রিয় রাজনীতি করেন তারাই দেখেন। জনগণ যা আছে, জনগণের কোনো ট্রমা নেই, জনগণের কোনো স্বপ্ন নেই, জনগণের কোনো অলস দুপুর নাই। অতএব দিবার স্বপ্ন তো সুযোগই না, কারণ অলস দুপুর না থাকলে আপনি ঘুমাবেন কি করে, স্বপ্ন দেখবেন কখন? অতএব তাদের কোনো কিছুই নাই। তারা যেভাবে বলেন আমরা সেটা শুনি, নিজেদের মতো কিছু ভাবি, আর যারা সুযোগ পাই হয়তো আপনাদের সঙ্গে সালাপ করি, যারা পান না তারা ফেসবুকে লেখেন, টুইটার অত জনপ্রিয় না বাংলাদেশে, হয়তো অন্যান্য। আর কার মনোজগতে কি আছে সেটা এত ভালো বোঝেন রাজনীতিবিদরা,
যে কারণে সম্ভবত ঢাকার রাস্তায় আগে যে জ্যোতিষ থাকতেন, হাত দেখতেন, সবার মনে আছে, শাহবাগ ইত্যাদি, আপনি এখন কিন্তু কোনো জ্যোতিষ দেখবেন না। না, বরং আপনার উত্তরটা এরকম, রাজনীতিতে তো আর কৌতুক নাই, বরং আমি একটু লঘুভাবে বলি যে ডোনাল্ড লু আসছে, ওই যে টিয়া পাখি এবং স্টিক নিয়ে যে পুরনো দু একজন টিকে আছে, হ্যাঁ, হয়তো এমন হতে পারে যে এই টিয়া পাখি কোন খামটি তুলে ডোনাল্ড লু কি বলতে পারেন সেই খামটা উঠিয়ে নিয়ে আসলো, হয়তো খামে বললো কোনো সুবাতাস নাই, অতএব আমি হতাশ হয়ে গেলাম, অথবা সুবাতাস আছে। ডোনাল্ড লুর আগমনের সাথে সুবাতাস, কুবাতাস, বসন্তের বাতাস কোনো কিছুর সম্পর্ক নাই। এটা মার্কিনীদের নিয়মিত সফরের অংশ। বাংলাদেশে এই মুহূর্তে যদি এই নির্বাচনে ধরে নিই আওয়ামী লীগ না থেকে যদি অন্য কেউ আসতো, তাও ডোনাল্ড লু বা দক্ষিণ এশীয় বিষয়ক যিনি আছেন তিনি এখানে আসতেন। এর আগে আসছেন, যেটা আপা একটু আগে বললেন। এটা হচ্ছে একটি রাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক নীতির। এখন দেখুন কোন রাষ্ট্র, এটা মার্কিন যুক্তরাষ্ট্র, এটা যে কোনো রাষ্ট্র না, যে পৃথিবীর 200টা দেশ নিয়ে কাজ করে। যখন তার পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং হয় তখন বাংলাদেশের টুকুই দেখায় গণমাধ্যমে। আপনি কি আর 35টা দেশের দেখান? ধরুন আজকে যদি বাংলাদেশ নিয়ে আলোচনা, তাহলে আপনি ওইটুকুই দেখান, কিন্তু ও তো পরপর আসছে আরো অনেকগুলো। তো মনে রাখতে হবে, যে দেশের প্রতিনিধি নিয়ে কথা বলছেন তার মধ্যপ্রাচ্যের নীতি আপনি জানেন, সবাই জানে, তার ইউক্রেনের নীতি আপনি জানেন, ভারতের সঙ্গে তার সম্পর্কের মাত্রা আপনি জানেন, যে একদিকে সে ভারতের সঙ্গে তার কৌশলগত সম্পর্ক রেখে যাচ্ছে এবং ক্রমাগত ভারতের সঙ্গে তার চুক্তির পরিধি সে বাড়িয়ে যাচ্ছে, তার বেসামরিক নিউক্লিয়ার চুক্তি থেকে, তার বিপুল সামরিক চুক্তি থেকে, তার এমন চুক্তি আছে যে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক যান যেটার মেনটেন্যান্স এবং তার রিপেয়ারিং কাজগুলো ভারতে হবে। এটা এত সহজ বিষয় না। আবার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির ক্ষেত্রে সে ভারত যেমন তার প্রয়োজন, আবার আমাদেরকেও প্রয়োজন, আমাদেরকে আনা প্রয়োজন। আবার আমাদের তার কমন একটা প্রতিদ্বন্দ্বী আছে চীন, সেখানে হয়তো ভারতের সঙ্গে তার স্বার্থ এক হয়ে যায়। তো এরকম একটা অবস্থায় যে জায়গাটা নিয়ে বরং আমরা আলোচনা করতে পারি, দীর্ঘদিন ধরে আমরা মনে করেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রতিবেশী দেশের চোখ দিয়ে দেখে, অত্যন্ত খোলামেলা কথা, যে আমাদের এখানে কি হবে না হবে সে হয়তো বৃহৎ রাষ্ট্র ভারতের সঙ্গে আলাপ করে, কিংবা ভারতের একটা ফ্রেমওয়ার্ক দিয়ে, অর্থাৎ তার মাধ্যমে আমাকে দেখে। এই মাধ্যমে মানে এই না যে ভারতের সাথে কথা বলে দেখা, অর্থাৎ তার দেখার ফ্রেমওয়ার্কটা একটু ভিন্ন রকম। সেইটা আমরা একটা পরিবর্তন হচ্ছে কিনা এরকম চিন্তা করছিলাম, যে সরাসরি সে কাউকে ভায়া না করে আমাকে দেখে কিনা বা আমার সম্পর্কে চিন্তা করে কিনা, সেটার একটা সুযোগ কিন্তু আছে। তার মানে এই না যে যেহেতু চীন তার বড় প্রতিদ্বন্দ্বী, সেক্ষেত্রে আবার বাংলাদেশ ভারতের সম্পর্কটা তার জন্য গুরুত্বপূর্ণ, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কটা গুরুত্বপূর্ণ, বাংলাদেশ কোয়াডে যাওয়ার ব্যাপারে অন্য মত রয়েছে, সেখানে একরকম, ইন্দো প্যাসিফিকে একরকম। আবার বঙ্গোপসাগরের ক্ষেত্রে ভারতের সঙ্গে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেখানে চীনকে আসতে দেবো কি দেবো না। মোট কথা হলো, নির্বাচনের আগে কিছু মার্কিন যুক্তরাষ্ট্রের বক্তব্যে, যেহেতু আমাদের এখানে গণতন্ত্রের কিছু ইস্যু আছে, একটা ডেমোক্রেটিক ডেফিসিট তো আছে, এটা তো অস্বীকার করা যাবে না, সেই জায়গাগুলোতে বিএনপি আন্দোলন করছিল, তার আন্দোলনের সঙ্গে হয়তো ওই ডেফিসিটগুলো মিলেছে এবং মার্কিনীদের বক্তব্যের সঙ্গে বিএনপির আশাবাদ হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে যে হয়তো তারা একটা অবস্থান নেবেন। কিন্তু দিনের শেষে দেখেছে তারা তাদের অবস্থানে আছেন। বরং আপা যেটা বললেন যে নির্বাচনের প্রায় অব্যবহিত পরেই তারা জানালেন যে নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ আছে, কিন্তু বাংলাদেশের সঙ্গে কাজ করাটা আবার তাদের দায়িত্বের অংশ। তার মানে পুরোটাই কৌশলগত। ওইটাই বলবো যে ডোনাল্ড লু তার সফরে, তার আগ্রহে, তার স্বার্থে আসছেন, তিনি সরকারের বাইরে নাগরিক সমাজের সঙ্গে কথা বলবেন, অবশ্যই বিএনপির সঙ্গে কথা বলবেন বলে ধরে নেওয়া যায়। কিন্তু এইটা খুব একেবারে প্রচন্ড গরমের মধ্যে আপনাকে একেবারে বসন্তের বাতাস এনে বা কারোর জন্য সুবাতাস এনে দেবে এরকম বলে মনে ভাবার কিছু নেই। এসএসসি পরীক্ষার ফলাফল দিয়েছে এবং আমার আলোচকরা সেই বিষয়ে আলোচনাও করতে আগ্রহ প্রকাশ করেছেন, সেই জন্য আবার একটু জনাব বাবুলের কাছে একটু বলতে চাই যে পাশের হার 83.04, আমরা দেখেছি যে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর হার কমেছে কিছুটা, কিন্তু এমনও দেখেছি যে শিক্ষার এই যে গুণগত মানের বিষয়ে অনেক সময় প্রশ্ন উঠেছে যে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীরাও অনেক সময় ভর্তি পরীক্ষা দিতে গিয়ে বিভিন্ন কলেজে, পরবর্তীতে এইচএসসি থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, এই গুণগত মান সম্পর্কে আপনার বিশ্লেষণটাকে বা মূল্যায়নটা মানে কি বলতেছেন যে আই এম জিপিএ 5 সেই কথা কি এই ধরনের অনেক কিছু শোনা যায়। এই যে শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থা একটা জাতি গড়ার সবচেয়ে মূল জায়গাটা, হ্যাঁ, সেই জায়গাটাকে অবহেলিত রেখে কোনো অর্থনীতি, কোনো রাজনীতি, কোনো কূটনীতি আপনি যাই বলেন বা কোনো উন্নতি হতে পারে না। এটা অস্বীকার করার উপায় নাই যে আমার দিন যত গিয়েছে শিক্ষার গুণগত মান তত তলানির দিকে আমরা গিয়েছি। যতই দিন যাচ্ছে আপনি দেখবেন, আমাদের সময় জিপিএস ছিল না, এখন জিপিএস সিস্টেম এসেছে, বহুত জিপিএ পায়। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,
জিপিএ গোল্ডেন পাওয়া বহু হাজারে হাজার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পাশ করতে পারে না, আমরা দেখেছি। এই শিক্ষা নিয়ে যে তগলকি যাই হয়েছে এই কয়েক বছর আমরা দেখেছি, শিক্ষা নীতি, শিক্ষা পদ্ধতি, কারিকুলাম, বেশ কয়েকবার এই পাল্টানো। যে যাই হলো, এটা একটা 52 বছরের একটা স্বাধীন রাষ্ট্রে এটা কি কাঙ্ক্ষিত কোনো বিষয়? এগুলো করে কি লাভ হয়েছে? কি শিক্ষার মান বেড়েছে? আপনি দেখেন, এই যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এই বিশ্ববিদ্যালয়কে নিয়ে আমরা একসময় গর্ব করেছি যে প্রাচ্যের অক্সফোর্ড। সেই বিশ্ববিদ্যালয় এশিয়ার 300 বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ের মধ্যে নাই, সেটা তো নাই, একটাও নাই। এবং যেখানে ভারতের 40টা বিশ্ববিদ্যালয়, পাকিস্তানের 12টা বিশ্ববিদ্যালয়, এটা কিভাবে তারা মূল্যায়ন করে সেই পদ্ধতির কথা বাদই দিলাম। তারপরে আপনার না শুধু সেইটা না, আপনি জিপিএ 5 বা অসংখ্য ছাত্রছাত্রী যারা ন্যূনতম শিক্ষা, এমনও আমি শুনেছি যে জিপিএ কেন কম পেল কয়েক বছর আগে, যে বাড়িয়ে দাও। আমার পরিবারে অনেক আত্মীয় পরিজনের মধ্যে অনেক শিক্ষক আছেন, শুধুমাত্র পাস দেখাবার জন্য, শিক্ষার কি হার বেড়েছে এটা দেখাবার জন্যে আমরা আলাপ করছিলাম এগুলো নিয়ে। এই যে বিএ পাস, এমএ পাস, এই যে জিপিএ 5, এগুলো দিয়ে আমরা কি করব আপনি বলেন? এত অসংখ্য, যদি শিক্ষার মান না বাড়ে, যদি শিক্ষাদানের পদ্ধতির উন্নতি না হয়, যদি মানে এই যে দ্বিমুখী ত্রিমুখী শিক্ষানীতি, হাজারে হাজারে যাকে লাখে লাখে যে এদের পিছনে জাতি রাষ্ট্রের কোটি কোটি টাকা বিনিয়োগ আছে, তারপর আপনি প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে পার হয়ে এডুকেশন ক্যাডার, তারপরে আপনার অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার, এই যে পুলিশ ক্যাডারে চাকরি হচ্ছে, অনেক হচ্ছে, সবচেয়ে বেশি হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। এই যে সামগ্রিক বাস্তবতা, মেধার অপচয়, এইগুলো নিয়ে আমাদের কি চিন্তা আছে কি জানি না। এই যে কারিকুলাম প্রণয়নে যে প্লাজারিজমের গল্প আমরা শুনেছি, এগুলো আমরা কোনোদিন শুনিনি। মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কথা আমরা শুনেছি, কোনোদিন শুনিনি আমরা আমাদের বিগত জীবনে। সেই জন্যে আমরা জিপিএ কি পেলাম না সেটা বড় কথা না, আমার শিক্ষা নীতি কি হবে, আমার শিক্ষা পদ্ধতি কি হবে, আমার শিক্ষার মানের কি হবে। ওই যে বলে না, রাজনৈতিক শিক্ষা, রাজনৈতিক অর্থনীতি, রাজনৈতিক কূটনীতি, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদের জাতি রাষ্ট্র হিসেবে আমাদেরকে কুরে করে খাচ্ছে। আজকে পাশ করেছে একটা প্রজন্ম, আজ থেকে 37-40 বছর আগে আমরা পাশ করেছিলাম। আমার সন্তানও আজকে এসএসসি পাশ করলো, সেও জিপিএ 5 পেয়েছে, গোল্ডেন জিপিএ। এবং যারাই পাশ করেছে সবাইকে আমি অভিবাদন জানাই। তাদেরকে আমি বলি যে শিক্ষাটাকে শুধুমাত্র কি বলবো, ওই পাশ করার জন্য শিক্ষা না হয়ে একটা শিক্ষাটাকে মানে কর্মমুখী শিক্ষা কিভাবে রূপান্তর করা যায় এবং একজন ভালো মানুষ হিসেবে কিভাবে গড়ে তোলা যায় নিজেকে, সেই দিকে শিক্ষার্থীদেরও নজর রাখতে হবে, আমার রাষ্ট্রকেও সেই পদ্ধতিটা খুঁজে বের করতে হবে। আমরা অ্যাডভোকেট মুক্তার কাছে একটু আসি। নূরজাহান মুক্তা, আপনার কাছে একটু জানতে চাইবো, যেটি উনি বলেছেন যে অভিযোগটা যে বেশিরভাগ দেখা যায় যে জিপিএ 5 পাওয়া বা যেই আমরা দেখলাম যে 83.04% পাশের হার, স্কুলে এই পাশের হার দেখা যায় এইচএসসি পরীক্ষায় গিয়ে কিন্তু এই সংখ্যা কমে যায়, অর্থাৎ সব শিক্ষার্থী কিন্তু সে পর্যন্ত যেতে পারে না। এইচএসসির পরে বিশ্ববিদ্যালয়ে যখন যায় তখন কিন্তু আরও কমে যায়। অর্থাৎ এই যে ঝরে পড়া, সেটা কি শিক্ষার গুণগত মানের সমস্যা থাকার কারণে, নাকি তারা ঝরে পড়ছে বা এগিয়ে যেতে পারছে না, নাকি অন্য কোনো সমস্যা রয়েছে? বা উনি যেটি বললেন যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়ও তাদের অনেক ক্ষেত্রে তারা পিছিয়ে থাকছে, বা সেই মানের, যেটি প্রথমে বলেছিলেন ডক্টর শামীম রেজা, তিনিও বলেছিলেন যে এই রকম একটি সমস্যা, সংকট তৈরি হচ্ছে যে বিশ্ববিদ্যালয় পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছে না। ধন্যবাদ ওনাদেরকে এটা নিয়ে আলোচনা করার জন্য। আমি প্রথমেই বলবো যে আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থাকে সরকার ঢেলে সাজানোর চেষ্টা করছে, ঢেলে সাজিয়েছে এবং আরও সুদূর প্রসারী পরিকল্পনা আছে। আপনি জানেন যে প্রতি বছর যে বাজেট প্রণয়ন করা হয় সেখানে অনেক সময় সর্বাধিক বরাদ্দ থাকে শিক্ষা খাতে, কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড। খুবই সীমিত। হ্যাঁ, এটা হলো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আজকে এই যে ফলাফলটা বেরোলো, ফলাফলের কিছু বৈশিষ্ট্য আমার কাছে আছে। যেটা আমার কাছে মনে হলো, দেখেন এখানে আপনি জিপিএ 5 কেন কমলো বাড়লো সেই আলোচনায় আমি আসব। প্রথম কথা হলো, ছাত্রী জিপিএ 5 পেয়েছে 98,776 জন, ছাত্রীদের পরিমাণ বেশি। হ্যাঁ, ছাত্র পেয়েছে 83,353 জন, আর মোট পেয়েছে 1,82,129 জন। দেখা যাচ্ছে যে মেয়েরা জিপিএ বেশি পেয়েছে, পাশেও। এখন এইটার কারণটাও কিন্তু বের করতে হবে যে ছেলেরা কেন এতটা পিছিয়ে যাচ্ছে। প্রায় প্রতিবারই দেখা যায় রেজাল্ট বেরোলে পরে মেয়েরা বেশি এগিয়ে থাকে, ছেলেরা কেন এগিয়ে থাকে না, বা তারা কেন মেয়েদের মতো ভালো ফলাফল করছে না, হ্যাঁ, পার্থক্য এত বেশি কেন, এটা একটা চিন্তার বিষয় অবশ্যই আমি মনে করি। এরপরে আমি আপনাকে বলবো আরেকটা বিষয়, যেটা কিনা মানে কেন জিপিএ 5 কমলো সেটার কিছু কারণ আমার কাছে
আমি যেটা মনে করি যে 11টা শিক্ষা বোর্ড, এর মধ্যে 5টা বোর্ডে গড়ে গণিতের ফল কিন্তু খারাপ হয়েছে। হ্যাঁ, সেটা একটা কারণ। সিলেট এবং কুমিল্লা বোর্ডে সার্বিক ফল খারাপ হয়েছে, সেটা আরেকটা কারণ। আর করোনার প্রভাব এবং অনলাইনে শিক্ষাদান পদ্ধতি, এটা একটা কারণ। আমার মতে এই 3টা কারণকে আমি মনে করি জিপিএ 5 কম পাওয়ার কারণ। কিন্তু জিপিএ 5 যখন বেশি পেত তখনও কিন্তু সমালোচনা হতো এত বেশি পাচ্ছে কেন, এখন কমছে, এখনো বলে এত কমছে কেন। গুণগত মানের ক্ষেত্রে সেখানে গুণগত মান হবে। এখন আমি আপনাকে বলি, শুনেন আরেকটি কথা, সেটা হলো আরেক যে এই ফলাফলে দেখা যাচ্ছে প্রতি বছরই বিভিন্ন পাবলিক পরীক্ষাগুলো, বিশেষ করে যখন রেজাল্ট দেওয়া হয়, একটা সামাজিক অবক্ষয় আমি লক্ষ্য করি। দেখা যাচ্ছে কিছু স্টুডেন্ট অকৃতকার্য হওয়ায় আত্মহত্যা করে। আমরা কি কখনো এই কথাগুলো নিয়ে আলোচনা করেছি? এটা কি একটি সমস্যা না? প্রত্যেকটা পাবলিক পরীক্ষায় সুইসাইড করে। আপনি দেখুন এই আজকে এখন পর্যন্ত আমার মতে যেটা, যে জিপিএ 5 না পাওয়ায় আত্মহত্যা করেছে 1 জন, আর অকৃতকার্য হওয়ায় আত্মহত্যা করেছে 3 জন, আর আরেকজন আত্মহত্যার চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে, তাকে হসপিটালাইজ করা হয়েছে। আমাদের এই যে শিক্ষা ব্যবস্থায় কেন আমাদের প্রতি বছর পাবলিক পরীক্ষায় অকৃতকার্য হলে তারা আত্মহত্যা করে, এই ব্যাপারে আমাদের মন্ত্রণালয় কি কোনো ব্যবস্থা নিতে পারে? এই ব্যাপারে ছাত্রছাত্রীদেরকে কাউন্সেলিং করানো বা অভিভাবকদেরকে সচেতন করানো। কারণ আমরা এটা দিকে কিন্তু আমরা পুরো ক্লাস, আমরা অনুভূতিহীন। আমাদের এই প্রজন্মকে তো বুঝাতে হবে, তাদেরকে কাউন্সেলিং করতে হবে। অতএব এটাও কিন্তু আমার মতে যে এটা একটা উদ্বেগের বিষয়। তো সবকিছু মিলিয়ে আমি বলবো যে দেখুন, আর আরেকটা কথা, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ইতিমধ্যে খতিয়ে দেখার নির্দেশও দিয়েছেন যে জিপিএ 5 কেন কমলো। তো আমার যেটা বক্তব্য হলো যে কারণেই কমেছে না কেন, নিশ্চয়ই তার কারণ আছে। তবে যারা পরীক্ষায় কৃতকার্য হয়েছে তাদের জন্য শুভকামনা, যারা অকৃতকার্য হয়েছে তারা হতাশ না হয়ে তারা আবার চেষ্টা করবে, সেটা হলো আমার সাজেশন। ধন্যবাদ ডক্টর শামীম রেজার কাছে। আমি একটু একটা বিষয় জানতে চাই, তিনি যে কথাটা বলেছেন যে আমাদের মেয়েরা এগিয়ে যাচ্ছে, ছেলেরা পিছিয়ে পড়ছে। আমি আসছি, মানে খুব দ্রুত। যেমন প্রথম অংশে যখন প্রশ্ন করেছিলেন, যে উত্তরটা আপা দিয়েছেন যে কয়েকটা কারণ যে কেন জিপিএ 5 এর কমেছে, এটা আমার অনুধাবন। এবং আমি অনাগ্রহী ছিলাম এই কোয়ালিটেটিভ অ্যানসারটা দিতে, এবং আমি হয়তো ওনার মতোই উত্তর, কারণ অনুসন্ধানে আপনি কিছুটা অনাগ্রহ দেখিয়েছেন। আমি বলেছি যে আমি ইচ্ছাকৃতভাবে বলতে চাইনি, কারণ এটা পর্যবেক্ষণ এবং এটা অনুমান, একটা ধারণা, এবং এটা একটা গুণবাচক বিশ্লেষণ। এবং আপনার মতো আমি হয়তো বলতাম কোভিড হতে পারে, মূল্যায়নের কোনো পরিবর্তন ঘটেছে কিনা, প্রশ্নটা ঠিক যেভাবে আগে করা হয়েছে, কারণ তার উপর তো মূল্যায়নটা নির্ভর করে, মূল্যায়ন কাঠামোর পরিবর্তন হয়েছে কিনা, অনলাইন শিক্ষাটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, যে ধরনের তাদের শিক্ষণ দরকার ছিল সেটা হচ্ছে সে পেরেছে কিনা, অনেকগুলো কারণ। কিন্তু আমি যেটার পর আবারও জোর দেব, শিক্ষা পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমাদের এখানে শিক্ষা পরিসংখ্যানের ব্যাপক ঘাটতি। আমরা এটাকে এখনো যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে করি না। জিপিএ 5 থেকে কেন কমলো, তার প্রথম আমার বিপুল তথ্যপত্র প্রয়োজন এবং গাণিতিক তথ্যপত্র প্রয়োজন, যে কি কি কারণে বা কি কি জায়গায় ঘাটতিটা তৈরি হচ্ছে। যখন আমি সেই তথ্যপত্রটা পাবো, তখন আমি এই গুণবাচক বিশ্লেষণে আসবো যে অনলাইনে একটি ত্রুটি ছিল। যেমন আপনি একটা বলেছে গণিত, হতে পারে যে অনলাইনে আমরা ওইভাবে তাকে গণিত শেখাতে পারিনি, কোভিডের কারণে হয়তো সে গণিতের উপর যথেষ্ট মনোযোগ দিতে পারিনি, হতে পারে। কিন্তু সেটার আমি একটা পরিসংখ্যান পেতে চাই, গণিতে, এবং যেটা আমি একটা গ্রাফে দেখতে পারবো, একটা চার্টে আমি দেখতে পাবো, সেইটা আমরা পাই কিনা কখনো, যে এই কারণে এইবার আপনি বিশ্লেষণ করেন যে আমার কোথায় অনলাইনে ঘাটতি ছিল কিনা, কোভিডের কারণে ছিল কিনা, গণিতের শিক্ষকের ঘাটতি হতে পারে, সেটা তো আমরা বলছি না, হয়তো ওই মাপের শিক্ষক আমরা পাচ্ছি না, এটা তো বড় ধরনের একটা ব্যাপার, হয়তো বিজ্ঞানে হতে পারে। আর পরবর্তী যেটা বলছেন যে নারী শিক্ষার্থীরা ভালো করছে, আমাদের পুরুষ শিক্ষার্থী মানে ছেলে শিক্ষার্থীরা দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রীও সেটা বলেছেন। এটা খুব কৌতূহল জাগানোর মতো। এখন একই রকম আমি একই উত্তর আবার দেব। আমার জানা নেই যে আমাদের কি ছেলে শিক্ষার্থীর সংখ্যা কমেছে কিনা, আমাদের মেয়ে শিক্ষার্থীর সংখ্যা বাড়তে পারে, ডেমোগ্রাফিক্যালি এটা বাড়তে পারে। একই রকমভাবে যে প্রণোদনাগুলো আমরা দিচ্ছি শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, সেখানে আমাদের কোনো ঘাটতি তৈরি হচ্ছে কিনা, যে আমাদের নারী শিক্ষার্থীদের উপর আমরা একটা বেশি ইনসেন্টিভ দিচ্ছি, বেশি উৎসাহ পাচ্ছে, বেশি মনোযোগ দিচ্ছি, সেই তুলনায় আমাদের ছেলে শিক্ষার্থীরা কম মনোযোগ পাচ্ছে কিনা। এমন হতে পারে প্রযুক্তি নানান ব্যবহার, আপনি জানেন যে ইস্যুসগুলো নিয়ে আমরা এখন তরুণদের নিয়ে কথা বলছি, সেটাও একটা কারণ হতে পারে যে ছেলে শিক্ষার্থীরা বেশি মাত্রায় অন্যদিকে মনোযোগী হচ্ছে কিনা, কাজের জন্য বা তার পরিবারকে সহযোগিতা করতে, ছেলেরা বেশিরভাগই বহির্মুখী। হ্যাঁ, কিন্তু প্রত্যেকটা কিন্তু আপনার আমার সাধারণ পর্যবেক্ষণ, অনুমান এবং দৈনন্দিন অভিজ্ঞতা থেকে বলছি, এটা যথেষ্ট না। এর প্রত্যেকটা যথেষ্ট গবেষণা প্রসূত, যথেষ্ট পরিমাণে পরিসংখ্যান আপনার হাতে থাকার পরে তারপরে আপনি কোয়ালিটেটিভলি এগুলো বলবেন, যে এগুলো আমরা তো জানি। এই আলোচনা যদি আমরা রাজনীতির সঙ্গে যারা আছে, শিক্ষার সঙ্গে যারা আছে, এর বাইরেও যদি কাউকে প্রশ্ন করেন, তারাও কিন্তু এগুলোর উত্তর দেবেন।
কিন্তু এটা সুনির্দিষ্টকরণ কিন্তু তাতে হয় না। অতএব প্রধানমন্ত্রী যেটা বলেছেন আমরাও বলছি যে খুব গুরুত্বপূর্ণ যে জানাটা, সেই জানাটা তথ্যপাত্র দিয়ে জেনে বিশ্লেষণ করতে হবে। আত্মহত্যার এই বিষয়টা শুধু শুধু আত্মহত্যা না, মানে যে হতাশাটা আমরা দেখি, তাতে আমি একেবারে সংক্ষেপে বলবো কাউন্সেলিং শিক্ষার্থীর না করে আগে অভিভাবকের করা প্রয়োজন, এবং যদি আমাদের সুযোগ থাকতো ওই পারিপার্শ্বিক সমাজেরও কাউন্সেলিং দরকার। শিক্ষা কারিকুলাম যে শিক্ষা, সেটা তো আমরা আলোচনা করছি, কিন্তু যে শিক্ষার্থী কৃতকার্য হচ্ছেন না তিনি যতটুকু না গ্লানির মধ্যে ট্রমার মধ্যে পড়েন, তার থেকে বেশি তাকে ট্রমাতে ফেলে তার পরিবেশ এবং তার অভিভাবক এবং তার পরিবার। অথবা আমরা যখন কাউন্সেলিং এর কথা বলছি, এটা শুধুমাত্র শিক্ষার্থীর জন্য না, তাকে তো দিতেই হবে, সে তো অল্প বয়সী একটা শিশু, যে ভাই তুমি অকৃতকার্য হয়েছে তাতে না, কিন্তু আমাদেরও কাউন্সেলিং দরকার যে আমরা তার ফার্দার ট্রমা তৈরি করি কিনা। যে আমরা প্রায় খুব বেশি সময় নেই, আমরা একটা বিষয় একটু আলোচনা করবো, জনাব বাবুলের কাছে যেতে চাই। সেটি হচ্ছে যে উপজেলা নির্বাচন হয়েছে সম্প্রতি, এবং আপনারা জাননি উপজেলা নির্বাচনে ভোটের হার বলা হচ্ছে যে 1.5 দশকের মধ্যে সর্বনিম্ন 30 থেকে 40% ভোট হয়েছে। আপনি কি মনে করছেন, এইটা কি সেই জাতীয় নির্বাচনেরই কোনো প্রতিফলন বা কিছু? এখানে কি বলবো, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা আমরা দীর্ঘদিন ধরে বলছি, শুধু রাজনীতিকারের করি এই কারণে না, এই দেশের নির্বাচন বাংলাদেশে উৎসব। আপনারা নির্বাচনে জাননি বলে কি সেটা সিদ্ধান্ত ভালো ছিল? না না, ভালো অবশ্যই ছিল। কি কারণে আমরা যাব? আমরা জাতীয় নির্বাচনে যাইনি, আমরা উপজেলা নির্বাচনে যাব, এটা তো কোনো প্রয়োজন না। আমরা একটা আদর্শিক আন্দোলনের মধ্যে আছি যে এই সরকারের দিনে নির্বাচন সুষ্ঠু হয় না, যে তার সর্বশেষ প্রমাণ হলো এই উপজেলা নির্বাচন মানুষ বর্জন করেছে, বিএনপির ডাকে, আমাদের ডাকে সাড়া দিয়েছে। এবং কোথাও কোথাও আমার কাছে অসংখ্য ছবি আছে, ফুটেজ আছে, যেখানে নির্বাচন 1%, 2%, 3%, দুপুর পর্যন্ত 3 ঘন্টা 4 ঘন্টায়, যেখানে 2700 ভোট সেখানে 7টা ভোট করেছে, এরকম অসংখ্য ঘটনা আছে। আনসাররা রান্না বাড়া করে খাচ্ছে, কোনো কাজ নাই, সব আছে, ভোটার নাই, এই লাইন দল, এরকম বিচিত্র রকমের ছবি আছে, চিত্র আছে। তার মানে কি, নির্বাচনের আমি ফরিদপুরতে আমার গ্রামেও আমি গিয়েছি, কারোর মধ্যে কোনো বিকার নাই যে একটা নির্বাচন, এই নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন এরকম ছিল না কখনো বাংলাদেশে, কোনো নির্বাচনই না। এটা আমাদের এই যে বিরাজনীতিকরণ এবং নির্বাচনকে কলঙ্কিত করার যে ফল, সেই বাস্তবতা। আপনি যে যত সমস্যার কথা বললেন, শিক্ষা সমস্যার কথা বলেন, যাই বলেন, যেখানেই বলেন, শুধুমাত্র এটা না তো, আপনি সরকারি সংস্থাগুলো বলছে, বিবিএস, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, স্ট্যাটিস্টিক্স ব্যুরো, যেটা ওরা বলছে যে বিদ্যালয়ে যাওয়া ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে। শুধু শিক্ষার মান নষ্ট হচ্ছে না, বাল্য বিবাহ বেড়েছে, গড় আয়ু কমেছে, শিক্ষার মান কমেছে, স্বাস্থ্যসেবার মান কমেছে, পরিবেশ দূষণের অবস্থা খারাপ হয়েছে। তারপরে আপনার এই সাংবাদিকতা, যেটা মানে সাংবাদিকতার যে সূচক, সেই সূচক আমি নিচে পড়েছি, স্বাধীনতা গণতন্ত্র সূচক কোনোটাই নাই। আর অর্থনীতির কথা যদি বলেন, অর্থনীতির যে লুণ্ঠন লুটেরা যে বাস্তবতা, এবং সর্বশেষ এবং ডলারের যে বাস্তবতা, ব্যাংকগুলা লুট, মানে এক একটা ব্যাংক, আপনি যদি এক একটা প্রতিবেদন পড়েন, দেখেন যে দেশটা, ব্যাংকগুলো যে লুণ্ঠন হয়ে গেল, লুট হয়ে গেল, এটা দেখলে একটা ভয়াবহ বাস্তবতা প্রকাশ্যে, কোনো নিয়ম নাই, নীতি নাই, এবং কেন্দ্রীয় ব্যাংক অনেক ক্ষেত্রে সেগুলোর সাথে সম্পৃক্ত। কেউ কেউ বলছেন, যারা বিএনপি করেন না, দেবপ্রিয় ভট্টাচার্যের মতো লোক, ফরাসউদ্দিন আহমেদের মতো লোক, তারা বলছেন যে কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরে যা ঘটছে সেটা প্রকাশ করলে, যদি বলা হয়, তাহলে জীবন আমার বাঁচার শখ। কেউ কেউ বলছেন নাশকতা হয়ে যাবে। আজকে আমি একটা লেখা পড়ছিলাম, দেবপ্রিয় ভট্টাচার্য, সিপিডির ফেলো যিনি, উনি বলছেন যে আমাদের অর্থনীতিতে একটা ডায়াবেটিক্স হয়েছে দীর্ঘকাল, এবং এটা নিরাময়ের চেষ্টা না করে যে অবস্থায় আনা হয়েছে, প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ ক্রমান্বয়ে ধ্বংস হয়ে যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। উনি বলছেন যে বাংলাদেশ এমন দেশ, দুনিয়ার মধ্যে রেকর্ড, যে এখানে 100 কোটি টাকা যত সহজে হওয়া যায়, যত কম সময় যায়, দুনিয়ার অন্য কোথাও হওয়া যায় না। শুধু তাই না, রাষ্ট্রায়ত্ত যে ব্যাংকগুলো, আমি আজকেই দেখলাম একটা পত্রিকার রিপোর্ট, যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের রেমিটেন্স কমছে কমছে এবং কমছে। এই 20 সালেও যেটা 30% ছিল, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, সেটা এখন 15%, 12% এসে ঠেকেছে। এটা তো আশঙ্কার ব্যাপার। এবং এই শুধুমাত্র এই 4টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ঋণের, খেলাপি ঋণের পরিমাণ 60,000 কোটি টাকা। এই 4টি ক্রমান্বয়ে আমরা অধপতন হতে হতে মূল্যস্ফীতি, নানান এই যে ডলার মূল্য বৃদ্ধির কারণে মূল্যস্ফীতি, ডলার সংকট, একটা ভয়াবহ যে বাস্তবতা। ওনারা যে বলেছেন, ওবায়দুল কাদের সাহেব আশঙ্কা ব্যক্ত করেছেন, প্রধানমন্ত্রী যে আশঙ্কা ব্যক্ত করেছেন, এর মধ্যে কতটুকু রাজনীতি, কতটুকু অর্থনীতি, কতটুকু কূটনীতি, ওনারাই ভালো বলছেন। আমরা যাব, আসলে আমাদের সময় আজকে প্রায় শেষ। আমরা আপনাদের আলোচনা থেকে অনেক কিছুই জানতে পেরেছি, এবং আপনি 1 মিনিট একটু, আমাদের আসলে সময়টা একেবারে শেষ। দেখুন, আমি বলি, উনি অর্থনীতি নিয়ে কথা বলেছেন, উনি উপজেলা নির্বাচনে ওনাদের প্রথম ধাপে ওনারা 27 জন সম্ভবত উপজেলা চেয়ারম্যান পদে দাঁড়িয়েছে, এবং আমি যদি ভুল না করে থাকি
সম্ভবত 10 জন জিতেছেও, কিন্তু ওনারা বহিষ্কার আমাদের কেউ জিতে নাই। বিএনপি না, বিএনপির জিতে নাই এক্সেন্স, আপনি ঠিক বলেছেন, কারণ নির্বাচনটা কিন্তু দলীয়ভাবে আমরা বিএনপি করি, দলীয় প্রতীক হয় নাই। হ্যাঁ, তারা তো এখানে বহিষ্কার কিন্তু নির্দলীয় প্রতীক বহিষ্কার করেছেন। আর তাদের যুক্তি কি ছিল জানেন? তাদের যুক্তি হলো যে যেহেতু আওয়ামী লীগ এটা প্রতীক থাকবে না, নৌকা প্রতীক, অতএব আমাদের জিতে আসা সহজ হবে, এজন্য এই জন্য তারা দাঁড়িয়েছে। দ্বিতীয়ত তাদের কাছে মনে হয়েছে যেন সংগঠনের যে বিশৃঙ্খল অবস্থা এটাকে সুশৃঙ্খল করতে নির্বাচনে যাওয়া উচিত। তৃতীয়ত বিএনপি কর্মীরা মনে করেছে যে জনগণের কাছে তাদের কিছুটা হলো দায়বদ্ধতা আছে, এটা অতএব তারা গিয়েছে। আর বিএনপির মানে নির্বাচনে যাওয়া কেন্দ্রীয় কমিটি বা হাইকমান্ড একরকম, আর বিএনপি তৃণমূল হইলো একরকম, তাদের সাথে মিল নাই। আর অর্থনীতি যে কথাটা বলেছেন, সারা পৃথিবী স্বীকার করে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের কথা। ওনারা বলেন যে পাকিস্তান আমলে ভালো ছিলাম, মির্জা ফখরুল সাহেব বলেন, অথচ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কিছুদিন আগে বলেছে যে বাংলাদেশ এত উন্নয়ন হয়েছে, এত উন্নতি করেছে যা দেখে আমরা নিজেরা লজ্জিত। এর আগে ইমরান খানও বলেছেন। মানে ওনাদের চোখে সরকারের উন্নয়ন চোখে ধরা পড়ে না, বিদেশিরা ঠিকই করে। নিশ্চয়ই আমরা আপনাদের আলোচনা থেকে সমৃদ্ধ হয়েছি এবং আমাদের দর্শকরা যারা এতক্ষণ শুনছিলেন তারাও এই আলোচনা থেকে যেটুকু প্রয়োজন নিশ্চয়ই সেটুকু গ্রহণ করবেন, এবং আমরাও চাই যে এই আলোচনা সামনের দিকেও আরও চলবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনায়। আমাদের 3 জন অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আজকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। শেষ করতে হচ্ছে, পরবর্তী কোনো আলোচনা আপনাদের সাথে দেখা হবে। শুভরাত্রি।